হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর গোল্ড, মানে সোনার রাসায়নিক চিহ্ন কোনটি? সোনার রাসায়নিক চিহ্ন কোনটি? গোল্ডের রাসায়নিক চিহ্ন কোনটি? এটা বহুল প্রচলিত একটা প্রশ্ন এবং অনেকবার আপনাদের পরীক্ষায় এটা আসে, কিন্তু গোল্ড নিয়ে আরো বেশ কিছু তথ্য আপনাদের জানা উচিত আমি মনে করি। গোল্ডের এই যে রাসায়নিক শব্দ আমরা সবাই জানি AU, তাই না? এই AU শব্দটা কিন্তু একবারে আসে নাই, এটা হচ্ছে ল্যাটিন শব্দ AURUM থেকে এসেছে। কোথায়? আরাম, AURUM থেকে এসেছে। এই ল্যাটিন শব্দ AURUM থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উজ্জ্বল আলোর ধন। ঠিক আছে, কি বলা এটাকে? উজ্জ্বল আলো, উজ্জ্বল আলোর ধন বলা হয় এই কাকে? সোনাকে বা স্বর্ণকে, গোল্ডকে। তাহলে সিম্বল হচ্ছে AU, আর এটা ল্যাটিন শব্দ AURUM থেকে এসেছে। উজ্জ্বল আলোর ধন বলা হয় গোল্ডকে। বাংলায় আমরা অনেক সময় কিন্তু বাংলা যেমন অনেকেই জানি না, যেমন ক্রিকেটের বাংলা কি, চেয়ারের বাংলা কি, টেবিলের বাংলা কি, ফেসবুকের বাংলা কি, এগুলো কিন্তু জানি না, কিন্তু অনেকে আমরা জানি না। সো এগুলোর বাংলার এই যে আলোর ধন দেখেন, উজ্জ্বল আলোর ধন, আমরা গোল্ড বলি, স্বর্ণ বলি, বাট এটার একটা অর্থ আছে। ওকে, তো এটা তাহলে এখান থেকে আর কিছু এরকমভাবে আসার মতো নাই, একটা প্রশ্নই পড়বেন এভাবে, সায়েন্সের প্রশ্ন। হোয়াট ইজ দ্য সাইজ অফ ADP ইন ন্যাশনাল বাজেট 2025-6 crore টাকা, অর্থাৎ কত কোটি টাকা ADP বাজেট? বাংলাদেশের ADP 2024-25-26 অর্থ বছরে বাংলাদেশের ADPর কত বাজেট? এটা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা কি ADPর মানে কি? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা মূলত বলা চাওয়া হয়েছে যে ADPর বাজেট কত 2025-26 অর্থ বছরে। এখানে অনেকগুলো দেওয়া আছে, 2,50,000, 2,30,000, 4,20,000, 3,16,000। উত্তর হবে 2,30,000 টাকা। কত? 2,30,000 কোটি টাকা বাংলাদেশের কি বার্ষিক উন্নয়ন, যদি আমরা বলি প্রকল্প যেগুলো আছে, এই বার্ষিক উন্নয়ন প্রকল্পের মধ্যে বাজেট হচ্ছে 2,30,000 কোটি টাকা। কম না কিন্তু, অনেক টাকা। এরপর আমরা যদি যাই পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ট্রেডেড সিকিউরিটি ইন DSE, ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটাকে আমরা বলে থাকি। DSE এর সবচেয়ে বেশি ট্রেডেড সিকিউরিটি কোন ব্যাংক বা কার মাধ্যমে দিয়ে থাকে তারা? যদি আমরা দেখি কত আছে, অর্ডিনারি শেয়ার, সুকুক আমরা নাম শুনেছি, সর্বশেষ যেটা বলা হয় হালাল লেনদেনের একটা আছে সুকুক। বন্ড যেটাকে আমরা বন্ড সই বলে থাকি, এটাতে মূলত কোনো একটা আর্গুমেন্ট করা হয় এবং সবার শেষে টি বিল আছে। টি বিলকে এক কথা উত্তর বলা হয় ট্রেজারি বিল। কি বলা হয়? ট্রেজারি বিল বা টি বিল আমরা বলে থাকি। এটাকে কি বলবো? এটা ট্রেজারি বিল। অর্থাৎ ট্রেজারি বিলের সবচেয়ে বেশি যদি বলি DSE এর সবচেয়ে বেশি অ্যামাউন্টটা মোস্ট ট্রেড সিকিউরিটি ইন DSE এর সবচেয়ে বড় যেটা হয় ট্রেজারি বিল থেকে আসে, বা এটাকে কি বলা হয়? টি বিল বলা হয়। সুকুক টুকুক এগুলো ওরকমভাবে আসে না পরীক্ষায়। আর ব্রাইট ব্যাংক ইজ এ কি? এটা মূলত ব্রাইট ব্যাংক বলতে কি বোঝানো হয়? এটা ব্রাইট ব্যাংক সাধারণ অর্থে যদি আমরা বলি যে ব্রাইট ব্যাংক মূলত কি, তাহলে এটাকে বলা হয়ে থাকে টেম্পোরারি ব্যাংক, যে ব্যাংক মূলত সাময়িক সময়ের জন্য লোন দেয়, আবার এটা এরপরে ওই প্রকল্প বা ওই প্রজেক্ট শেষে এই ব্যাংক আর কোনো কার্যক্রম পরিচালনা করে না। সেটাকে মূলত কি বলা হয়? ব্রাইট ব্যাংক বলা হয়ে থাকে। এর বেশি এখান থেকে আর তেমন দরকার নেই। একটা জিনিস খেয়াল করবেন সবাই, দেখেন ব্যাংক থেকে আপনাদের কি রিলেটেড প্রশ্নগুলো আসতেছে। কি রিলেটেড প্রশ্নগুলো আসতেছে? ব্যাংক রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি। একেবারে ব্যাংক থেকে যেগুলো আসে ব্যাংক রিলেটেড, এখানে যদি 20টা প্রশ্ন পড়িয়ে থাকি, 20টার মধ্যে 10টা দেখেন ওই ব্যাংক রিলেটেড প্রশ্ন। সব পড়তে হবে ব্যাংক রিলেটেড কিছু, পাস করতে গেলে ভালো হবে। আর পাস করতে যদি না চান তাহলে আর কি করা আছে? পাস করতে গেলে আপনাকে ব্যাংক রিলেটেড প্রশ্নগুলো পড়তে হবে। আর এক্ষেত্রে আমাদের বিদ্যাবাড়ির ব্যাংক আমাদের কোর্স আছে, সেখানে আমাদের ব্যাংকের DD, AD এবং ডেপুটি ডিরেক্টর পর্যন্ত আমাদের এখানে ক্লাস নিয়ে থাকেন। তারা মূলত ব্যাংকে আপনি কিভাবে ভালো করবেন, কিভাবে ভালো করলে আপনি ভালো ব্যাংকে চাকরি পাবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আমরা সেখানে ক্লাস নেই এবং সেখানে আপনাদেরকে দেখিয়ে থাকি কিভাবে ভালো করবেন ব্যাংকে। ব্যাংক তো শুধুমাত্র প্রিলি ভালো করলে হবে না, রিটেন একটা বড় পার্ট, সেখানে কিন্তু ভালো করতে হয়।
হুইচ টাইপ অফ ডিপোজিট ইজ লিস্ট কস্টলি টু দ্য ব্যাংক, ব্যাংকের সবচেয়ে সহজলভ্য বা সবচেয়ে কম খরচ হয় কোন জায়গাটায় বা কোন ডিপোজিটের মধ্যে। এখানে চাওয়া আছে যে পেনশনের মধ্যে খরচ কম হয়, এসটিডির মধ্যে খরচ কম হয়, সেভিংসের মধ্যে, টার্মের মধ্যে। সবচেয়ে কম খরচ হচ্ছে সেভিংসে, কারণ এখানে আপনি একটা জিনিস ভালো করেই দেখবেন, এখানে তো ঠিক ব্যাংকের খরচ না, আপনি সেভিংস করতেছেন, আপনি সেখানে কি করতেছেন, টাকা রাখতেছেন, এখানে তো ব্যাংকের খরচ না, বরঞ্চ এখানে তার মুনাফা হয়, প্রফিট হয়। সো সেভিংসের ক্ষেত্রে ব্যাংকের সবচেয়ে লিস্ট কস্টলি কস্ট হয়, এটা বলা হচ্ছে। দেখেন আমি বারবার বলি যে আমাদের অনেক সময় আমরা ব্যাংকের ইংরেজি প্রশ্ন না বোঝার কারণে কিন্তু প্রশ্নের ধরন আমরা বুঝতে পারি না, আর প্রশ্নের উত্তর না জানার কারণে, অর্থাৎ ইংরেজি ভালোভাবে বঙ্গানুবাদ না করার কারণে বা ইংরেজির অনুবাদ না জানার কারণে আমাদের এখানে সবচেয়ে বড় ক্ষতিটা হয়। কি হয়? সবচেয়ে বড় ক্ষতিটা হয়। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে একেবারে সহজ শর্তে যদি বলি যে যদি আপনি ব্যাংকের পরীক্ষা দেন, ইংরেজিতে যদি আপনি বঙ্গানুবাদ করতে পারেন, অনেক সময় দেখবেন আপনার কি হবে, মোটামুটিভাবে যদি বলি আপনার ভালো একটা মানে মার্ক ক্যারি করতে পারবেন। কারণ কি, অনেকে উত্তর জানা সত্ত্বেও ইংরেজি শুধু উচ্চারণ না করা, ইংরেজিকে বাংলায় করতে না পারার কারণে প্রশ্নের উত্তর পারে না। কি পারে না? প্রশ্নের উত্তর পারে না। এরপর আমরা তাহলে এটা কি হবে, বাংলাদেশ ব্যাংক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ শিডিউল ব্যাংক ইন বাংলাদেশ, কোন ব্যাংক শিডিউল ব্যাংক না, অর্থাৎ তফসিলি ব্যাংক না। যেহেতু বাংলাদেশ ব্যাংকে বলা হয় সকল ব্যাংকের নিকাশ ঘর, বা বাংলাদেশ ব্যাংকে বলা হয় ব্যাংকার্স অফ দ্য ব্যাংক, এজন্য বলা হয়ে থাকে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকের অন্তর্ভুক্ত নয়। যতগুলো ব্যাংক আছে 62টা ব্যাংকের কথা আমরা সবাই জানি, এই 62টা ব্যাংকেই মূলত নিয়ন্ত্রণ করে থাকে কে, বাংলাদেশ ব্যাংক। তাই বাংলাদেশ ব্যাংকের সেটা শিডিউল ব্যাংক না, সেটা হচ্ছে ব্যাংকের হেড হিসেবে কাজ করে বা ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে কে, বাংলাদেশ ব্যাংক। তাহলে এটা শিডিউল ব্যাংক নয়। তারপরে হুইচ কোম্পানি ওনস চ্যাট জিপিটি, আমরা সবাই জানি চ্যাট জিপিটির কথা, তাই না? এই চ্যাট জিপিটি বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে আলোচিত একটা কি বলবো প্রশ্ন, সবচেয়ে আলোচিত না, এটা দিয়ে আমরা এখন সবে করতেছি নিত্য নৈমিত্তিক। আমরা তো হয়তো বাংলাদেশিরা খুব বেশি একটা চ্যাট জিপিটিতে এভাবে আসক্ত নয়, বাট চ্যাট জিপিটির ক্ষেত্রে যদি আমি বলি, চ্যাট জিপিটির একেবারে মূল যে ব্যাপারগুলো আমি যদি আলোচনা করি, ক্রক 4 যে সর্বশেষ এসেছে চ্যাট জিপিটিতে, এই ক্রক 4 চ্যাট জিপিটির সবচেয়ে লেটেস্ট ভার্সন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রক 4। ক্রক 4 এই চ্যাট জিপিটির সবচেয়ে লেটেস্ট ভার্সন। এটার যদি আমি গুণাগুণ বলি, এটার যদি আমি বৈশিষ্ট্য বলি, আপনি অবাক হবেন এই ভেবে যে এইখানে মূলত এই ক্রক 4-এর ক্ষমতাটা হচ্ছে এরকম, আমাকে অ্যানালাইসিস করে আমার ভবিষ্যৎ বলে দেওয়ার একটা কি করে, মোটামুটিভাবে একটা ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। যদিও ভবিষ্যৎ বলা আমাদের কারোই ক্ষমতা নেই, কিন্তু ক্রক 4 যেটা করে সেটা হচ্ছে এই ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষেত্রে যদি আমি বলি, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আমার আগামীকালটা কেমন যাবে অথবা আমার মনের ভিতরে কি হচ্ছে এটা বলে দাও, যদিও সেটা ওভাবে বলতে পারবে না, কিন্তু সে কী করে জানেন, আপনার সোশ্যাল মাধ্যম, আপনার গুগল সার্চিং অপশন, এরপর আপনার মোটিভ, আপনার মুড, আপনার পোস্ট, আপনার এগুলো সব সে অ্যানালাইসিস করে মুহূর্তের মধ্যে, করে একটা রেজাল্ট দিয়ে দেয়। বলা যায় কিছুটা হলেও মিলে যায়। কারণ কি, আপনার ভেতরের বর্তমান যুগটা এমন যে আপনার ভেতরের কথাগুলো কিন্তু আপনার সোশ্যাল মাধ্যমে আপনি পাবলিক করে দেন। খারাপ লাগতেছে পোস্ট করেন, ভালো লাগতেছে না, তাই না? কোনো একটা ব্যাপারে আপনি ডিপ্রেশনে আছেন, পোস্ট করে দেন ডিপ্রেশনমূলক। কোনো একটা ব্যাপারে আপনি খুশি আছেন, খুশি রিলেটেড পোস্ট করে দেন। গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করেন, সেখানেও সে অ্যাক্সেস নিয়ে রাখছে। অর্থাৎ আপনার এই পুরো সোশ্যাল মাধ্যমটাকে সে কী করে, মুহূর্তের মধ্যে পড়ে ফেলে যে এই আইডি থেকে কি কোথায় সার্চ দেওয়া হয়েছে, সব সার্চ দিয়ে সে বের করে দেয়, আপনাকে একটা রেজাল্ট দেয়। এই হচ্ছে ক্রক 4-এর কাজ, খুবই মারাত্মক লেভেলের এটা। হ্যাঁ, সো এই চ্যাট জিপিটির কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে বর্তমানে এটা। এর মালিককে ওপেন এআই হচ্ছে এই চ্যাট জিপিটির মালিক। তবে এই ওপেন এআই এর আবার নিজস্ব কোনো মালিকানা কিন্তু নেই, ঠিক আছে? এটা 2015 সালে আসে, 2015 সালে এটা ইনভেনশন হয় বাংলাদেশে, আরও অনেক পরে আসে। এটা হচ্ছে স্যাম
আমরা যদি বলি ওয়াল্টম্যান হচ্ছে এটা কে? স্যাম ওয়াল্টম্যান হচ্ছে এর বর্তমান সিইও হিসেবে আছে, বাট এর কোনো মালিকানা নেই, অনেকগুলো কোম্পানি একক মিলে এটাকে মূলত চালায়। এই স্যাম ওয়াল্টম্যান এটা কী হিসেবে আছে? সিইও হিসেবে আছে বর্তমানে। কিন্তু এটার যে দিনকে দিন এটার আমরা যে কি বলবো আগ্রাসী মনোভাব দেখতে পাচ্ছি, অনেকের হয়তো চাকরি শেষ করে ফেলবে, এটা অনেককে বেকার বানিয়ে দেবে। এটা যত প্রযুক্তি আমাদের যতটা না কাছে টানে তার চেয়ে বেশি দূরে ঠেলে, প্রযুক্তি আমাদের যতটা উপকার করে তার চেয়ে বেশি আমাদের জন্য অভিশাপ নিয়ে আসে। এই ক্রক 4 ChatGPT এরকম একটা জিনিস, ভবিষ্যতে বড় বড় কোম্পানিগুলো সিইও রাখবে না, হোটেল ম্যানেজমেন্টগুলো কি রাখবে না, হোটেলে কোনো এরকম কিছু রাখবে না, ওয়েটারগুলো লাগবে না, অনেক কিছুই লাগবে না। সো এই জায়গাগুলোতে ক্রক 4 বা ChatGPT খুব বেশি তারা নিজেদের মতো করে কাজ করবে, নিজেরাই সেখানে নিজেদের রোবট দিয়ে সব কাজগুলো সম্পাদন করবে। সো এটা আমাদের জন্য অনেকের ভালো, আবার অনেকের জন্য এটা অনেক বেশি খারাপ। এরপর আমরা আসি পরের প্রশ্নে, দ্য ফিনটেক যেটা বলা হয়, ইন ফিনটেক হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ রোবো অ্যাডভাইজার্স? এটা অ্যাডভাইজার্স হবে, হ্যাঁ। রোবো অ্যাডভাইজারের প্রাইমারি উদ্দেশ্য কি? রোবো অ্যাডভাইজার নামে একটা ওয়েব ধরতে পারি আমরা, অথবা একটা সিস্টেম ধরতে পারি, একটা প্রসেস, একটা পলিসিকে আমরা ধরতে পারি। এর হচ্ছে প্রাইমারি পারপোজটা কি? এখানে বলা আছে যে এটিএম ট্রানজ্যাকশন, ফিনান্সিয়াল প্ল্যানিং, মিনিং এবং সাইবার সিকিউরিটি। এখানে 4টা অপশনের মধ্যে বলা আছে যে রোবো অ্যাডভাইজার্সের কাজ কি, প্রাইমারি ফাংশনস কি, এটা পরীক্ষার প্রশ্ন চাওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা যদি সহজভাবে বলি, এটা একটা স্বয়ংক্রিয় কি অর্থনৈতিক পলিসি রোবো অ্যাডভাইজার্স, অর্থাৎ অর্থনৈতিক হিসাব কিতাবগুলো এটা স্বয়ংক্রিয়ভাবে করে ফেলতে পারে। আপনার মানুষের কোনো সাহায্য সহযোগিতা সেখানে লাগে না, এখানে সেটা ইনপুট করলে সে ডিরেক্ট আপনাকে সব কিছু আউটপুট দিয়ে থাকেন। এটাকে রোবো অ্যাডভাইজার্স বলে। এর মাধ্যমে মূলত ব্যাংকগুলো তাদের আর্থিক লেনদেন সহজ করে তুলেছে, বা আর্থিক লেনদেনগুলোকে সহজ পাশাপাশি কি করেছে, মোটামুটিভাবে ইজি ওয়েতে করার জন্য এটা ইউজ করেছে। এটা হচ্ছে রোবো অ্যাডভাইজার্স। এটা ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। সো এটার উত্তর হবে ফিনান্সিয়াল প্ল্যানিং। ইউজিং অ্যালগোরিদম টু অ্যানালাইজ ফিনান্সিয়াল ডাটা ফর ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং পারপোজেস, অ্যালগোরিদমের মাধ্যমে কি করা হয়, কোন ডাটা অ্যানালাইসিস করা হয় এটার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে এটা কোনটা, এয়ার কম্পিউটিং, ওয়েলথিস এবং অ্যালগোরিদমিক সোর্সিং। এটা উত্তর হবে অ্যালগোরিদমিক, কারণ এই অ্যানালাইসিস অ্যালগোরিদমের সিস্টেমের মাধ্যমে ডিসিশন মেকিং করার ক্ষেত্রে অ্যালগোরিদমিকটাই সবচেয়ে বেশি কাজ করে, এবং এটার মাধ্যমে সব ডিসিশন মেকিং নিয়ে থাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ফিনান্সিয়াল যে কোনো ডাটার ক্ষেত্রে। এটা আপনারা সায়েন্সের যারা স্টুডেন্ট তারা মোটামুটি এটা বুঝবেন ভালো করেই। 787 আমরা সবাই জানি 787 যে বোয়িং বিমানটার কথা বলা হচ্ছিল। ড্রিমলাইনার ইজ অ্যান আমেরিকান হোয়াইট বডিড এয়ারলাইন্স ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বাই, এই যে 787 যে ড্রিমলাইনারটা ছিল এটা ওই সময় ক্র্যাশ করেছিল, এই জন্য এই প্রশ্নটা চলে আসছিল সাম্প্রতিক হিসেবে। অর্থাৎ এটা কোন কোম্পানির মাধ্যমে তৈরি করা হয়েছে? এটা বোয়িং কোম্পানি। কিসের? বোয়িং কোম্পানির মাধ্যমে তৈরি করা হয়েছে। এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য এই প্রশ্নে নেই। ওকে, এরপর আমরা আসি এটা তো আসলে ওই সময় সাম্প্রতিক প্রশ্ন ছিল 2024-25 সেশনে, দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ফ্রেঞ্চ লিগ 1 ইজ, যেহেতু 24-25-এ চলে গেছে, এখন আপনাদের 25-26টা হয়তো বা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে প্যারিস সেন্ট জার্মেন বা PSG হচ্ছে ফ্রেঞ্চ লিগ 1-এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? ওই সময়ের জন্য এই প্রশ্নটা আপনাদের সাম্প্রতিক হিসেবে ছিল, বর্তমানে এটা সাম্প্রতিক নেই। এই মোটামুটি আমাদের অফিসার ক্যাশের আজকের আলোচনার বিষয়বস্তু। যে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করার দরকার ছিল আমি অ্যানালাইসিস করে দিয়েছি, আর যেগুলো মোটামুটি উত্তর এক কথায় উত্তর সেগুলো নিয়ে আর কোনো কথা নেই। সুতরাং আশা করি আপনারা এই প্রশ্ন রিলেটেড যদি যা কিছু দরকার হবে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, 096-444-3300। এছাড়াও আমাদের বিদ্যাবাড়িতে ব্যাংক কোর্স চলমান আছে, আমাদের ব্যাংক কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা এই নাম্বারটা ব্যবহার করতে পারেন। আপনাদের ব্যাংক কোর্স রিলেটেড সকল কিছু এখানেই পাবেন। আর আমরা ইনশাআল্লাহ আগামীতে আবারও জিকের অন্য কোনো টপিকস, অন্য কোনো সালের জিকের প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আসার বা আপনাদের সামনে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।